গাজা যুদ্ধের পর এখন বিশ্বের প্রধান আলোচনার বিষয় ইরানের ইসরায়েলের উপর সরাসরি হামলা। ইরান একটা দেশ গত 2000 বছরে তাদের কোথাও কোনো দেশে আগ বাড়িয়ে হামলা করতে দেখা যায়নি, কিন্তু এই প্রথম তারা ক্রমাগত উস্কানি এবং একের পর এক নাশকতামূলক কাজের পর ইসরায়েলকে তারা জবাব দিল এক রাতে কয়েকশো ড্রোন এবং মিসাইল হামলা করে। খেলার মজার দিকটা হচ্ছে যে ইসরায়েল যখন তার যে আয়রন ডোম নিয়ে প্রস্তুত, তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে প্রস্তুত, ভূমধ্য সাগরে, এডেন সাগরে, পারস্য উপসাগরে মার্কিন রণতরী প্রস্তুত, তারা সবসময় প্রস্তুত ছিল একটা কনভেনশনাল যুদ্ধের জন্য। অথচ আজকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলছেন যে তাদের সবচেয়ে দুর্বলতম শত্রুই তাদের সবচেয়ে বড় ক্ষতি করেছে। সেই দুর্বলতম শত্রু তাদের চোখে একসময় ছিল হামাস, আজকে তারা ইরানকে মোকাবেলা করছে। এবং তারা বলছে যে তাদের ইরানের এই ড্রোন হামলায় তাদের তেমন কোনো ক্ষতি হয়নি, 99% ড্রোন এবং বোমাকে তারা আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে। পশ্চিমা মিডিয়া সেটাই ফলাও করে প্রচার করছে। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, যদি ইরানের হামলায় কোনো ক্ষতি না হয়ে থাকে তাহলে এত তোড়জোড় কেন? তাহলে কেন গাজা থেকে সৈন্য সরিয়ে লেবানন সীমান্তে হিজবুল্লাহর মুখোমুখি দাঁড় করানো? কেন আমেরিকাকে যুদ্ধ জড়ানোর জন্য চাপ প্রয়োগ করা ইসরায়েলের পক্ষ থেকে? যদি ক্ষতিই না হবে তাহলে ইসরায়েল এত ব্যতিব্যস্ত কেন? কেন ইসরায়েলের মন্ত্রী পরিষদ তাদের যে প্রতিরক্ষা ডিফেন্স মন্ত্রী তার পদত্যাগ দাবি করছে? কেন আজকে নেতানিয়াহুর যোগ্যতা নিয়ে আবারও সংশয় উঠেছে খোদ ইসরায়েলের ভেতরে? এবং একটা ঘটনা দেখা যাবে যে ইরান এক রাতের এক হামলায় এক পাখি মারেনি, অনেকগুলো পাখি এখানে আকাশ থেকে ঝরে পড়েছে। প্রথম কথা হচ্ছে যে ইসরায়েল এখন এই মুহূর্তে ইরানে হামলার জন্য তার পাশে না যুক্তরাষ্ট্র, না ফ্রান্স, না ব্রিটেন, তার যে চিরমিত্র তাদের কাউকেই পাচ্ছে না। বরঞ্চ তারা উল্টো শাসাচ্ছে যে ইরানে হামলা করা ইসরায়েলের একেবারেই ঠিক হবে না। জোসেফ বাইডেন পরিষ্কারভাবে এই না বার্তাটা পাঠিয়ে দিয়েছেন। আমরা জানি যে সৌদি আরব, বাহরাইন সহ অনেকগুলো দেশ আরবের, মিশর সহ তারা ইসরায়েলের মিত্র হতে চেয়েছে এবং ভেতরে ভেতরে তাদের মধ্যে সহযোগিতার সম্পর্ক ছিল। কিন্তু আজকে যেসব আরব দেশে আমেরিকান ঘাঁটি রয়েছে তারা প্রত্যেকেই একযোগে বলেছে তাদের ঘাঁটি এবং আকাশসীমা ইরান হামলায় তারা ব্যবহার করতে দেবে না। ফলে এইটা আমরা ভাবতে পারি যে বিগিনিং অফ দ্য এন্ড অফ আমেরিকান সুপ্রিমেসি ইন মিডল ইস্ট অ্যান্ড ইসরায়েলস অ্যাগ্রেসিভ বিহেভিয়ার। কারণ তারা যেভাবে তারা এই ইরানকে মোকাবেলা করতে চেয়েছে, ইরান খেলেছে একটা লং গেম, দীর্ঘ যুদ্ধের কৌশলে। ইরান এমনিতেই জয়ী অবস্থানে থাকছে, তারা নতুন করে নাটকীয় কিছু করার দরকার নেই। যে কারণে তারা বলেছে যে আমরা এখানেই আমাদের পাল্টা আক্রমণটা সীমিত, কারণ আমাদের সার্বভৌমত্বে আঘাত করা হয়েছিল। আমরা জানি জেনারেল কাসেম সুলেমানিকে ইরাকে হত্যা করা হয়েছে মার্কিন ড্রোন হামলা করে, কিন্তু সেই তথ্যটা দিয়েছিল ইসরায়েল। এরপরে একের পর এক ইরানি বিজ্ঞানী এবং সামরিক নেতাদেরকে হত্যা করেছে নাশকতামূলক কায়দায় ইসরায়েল। সর্বশেষ 2 সপ্তাহ আগে সিরিয়ায় ইরানের কনসুলেটে, যেখানে 2 জন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল ছিলেন, সেই 2 জন সহ 5 জনকে ইসরায়েল হত্যা করে ক্ষেপণাস্ত্র হামলা করে। সরাসরি একটা দূতাবাস হচ্ছে সেই দেশের সার্বভৌমত্বের অংশ, সেখানে হামলা করা ওই দেশের মাটিতে হামলা করার সমান। ফলে ইরানের পক্ষে আর কোনো উপায় ছিল না যে নিজের যে ডেটারেন্স পাওয়ার, নিজের যে প্রতিরোধ ক্ষমতা এবং তার যে সার্বভৌমত্বের যে মর্যাদা, এটা জানান দেওয়ার জন্য তার এই হামলাটা দরকার ছিল। কিন্তু ইরান কৌশলটা করেছে এরকম, সে আগে ভাগেই জানিয়ে দিয়েছে তার হামলা আসতে যাচ্ছে, যাতে ক্ষয়ক্ষতি কম দেখানো যায়, ক্ষয়ক্ষতি আসলেই কম হয়। তার টার্গেট ছিল 2টি জায়গা। ইসরায়েল একটি কথা স্বীকার করছে যে একটি সামরিক বিমান ঘাঁটিতে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, আর কিন্তু ইরান দাবি করছে যে পাশাপাশি আরেকটা ঘাঁটি যেখানে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা হতো, সিরিয়ায় আক্রমণের জন্য পরিকল্পনা করা হতো, এই 2টো জায়গায় তারা পরিষ্কারভাবে হামলা করেছে। ইসরায়েল বলছে তাদের একটি বালিকা, একটি শিশু করুণভাবে তার এই হামলায় মৃত্যু হয়েছে। আমাদের প্রশ্ন স্বাভাবিক আসবে যে সেনাঘাঁটিতে যদি হামলা হয়ে থাকে সেখানে একটি বালিকার কী কাজ ছিল? ফলে এখানে এক ধরনের ইতিমধ্যে মিথ্যা এবং ধূম্রজাল সৃষ্টি করে নিজের ক্ষয়ক্ষতি এড়াবার চেষ্টা ইসরায়েল করছে। যেই হামলায় ইরানের কৌশলটা ছিল শত শত সস্তা ড্রোন, পুরনো বোমা একযোগে নিক্ষেপ করা, যার ভেতরে তার শক্তিশালী লক্ষ্যভেদী অব্যর্থ ক্ষেপণাস্ত্রটা লুকিয়ে থাকবে। ফলে ইসরায়েলের যে আয়রন ডোম যখন একসঙ্গে শত শত আক্রমণকারী ড্রোন এবং বোমাকে মোকাবেলায় ব্যতিব্যস্ত, তারা যখন ওই জায়গায় হয়রান হয়ে যাবে, তার ভেতর দিয়ে সে তার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করবে। ফলে ইরানের
অনেকগুলো ড্রোন আকাশে ধ্বংস করা সম্ভব হয়েছে, কারণ সেটা ছিল ইরানের মূল পরিকল্পনার অংশ, যেটা ইরানি বিশ্লেষকরা এখন দাবি করছেন। এবং তার বিশ্বাসযোগ্যতাটা এখানে যে ইরান যেই সব ঘাঁটি থেকে সিরিয়ায় হামলা করা হয়েছিল সেখানেই নিশানা করেছিল এবং সেখানেই তারা ক্ষতি করতে সক্ষম হয়েছে। কিন্তু উল্টা দিকে আমরা দেখব যে আজকে বাইডেন তার সামনে নির্বাচন, তার পক্ষে ইরান হামলার অনুমতি দেওয়া বা সেখানে জড়ানো তার জন্য আত্মঘাতী হবে। উল্টা দিকে আসলেই কি ইসরায়েল ইরানকে এই মুহূর্তে মোকাবেলা করতে সক্ষম? আসলেই কি যুক্তরাষ্ট্র ইরানে হামলায় সহযোগিতা করতে সক্ষম? আমরা দেখেছি 6 মাসের যুদ্ধে কিছুদিনের মধ্যেই আমেরিকা তার নৌবহর পাঠালো, তারা তাদের ব্যতিব্যস্ত থাকলো আনসারুল্লাহ হুতি ইয়েমেনের যে 2 বিদ্রোহী গোষ্ঠী, ইরানপন্থী বিদ্রোহী গোষ্ঠী, তাদের হামলা ঠেকাতে। এবং এই সমস্ত নৌবহরগুলো এমন যে সেখানে আপনি নিয়মিতভাবে বাইরে থেকে মিসাইল রিলোড আপলোড করতে পারবেন না, তার যে মজুদ সেটাই তাকে ব্যবহার করতে হবে, কিন্তু এই মজুদ তো সীমিত। ফলে তাদের পক্ষে আজকে এই হামলা, ইরানের হামলার পাল্টা হামলা ইরান যদি শুরু করে এবং সেটা এই হরমুজ প্রণালীতে ভূমি থেকেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তারা এই জাহাজগুলোকে নিশানা করতে পারে, যেখানে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো তার সামরিক তাদের মাটি এবং তাদের মাটিতে থাকা সামরিক ঘাঁটি এবং আকাশসীমা ইরান হামলায় ব্যবহার করতে দিতে নারাজ, সেখানে আমেরিকা আসলে কতটা সক্ষমভাবে ইসরায়েলের পক্ষে এই মুহূর্তে দাঁড়াতে পারবে। ফলে সেই দিক থেকে আমরা ধরে নিতে পারি যে ইরান যেটা করতে চেয়েছে, সে দেখাতে চেয়েছে যে তার আক্রমণ করার ক্ষমতা রয়েছে, কিন্তু সে যুদ্ধ বাধাতে রাজি নয়, কারণ সে দীর্ঘমেয়াদে যে পদ্ধতি নিয়েছে, যাকে বলে ব্যাঙ সেদ্ধ করার পদ্ধতি। আপনি একটা কড়াইয়ে ব্যাঙ রাখবেন, সে নিচে তাপ দেবেন, যত তাপ বাড়তে থাকবে ব্যাঙ তার রক্তকে ওই তাপের সঙ্গে সমন্বয় করে টিকে থাকার চেষ্টা করবে। তাপ যত বাড়বে ব্যাঙের রক্তের উষ্ণতা তত বাড়বে এবং ব্যাঙ এভাবে ভাববে যে আমি নিরাপদ থাকবো। কিন্তু একটা পর্যায়ে এমন উত্তাপ বাড়বে যখন আর ব্যাঙের ওই শক্তি থাকবে না, সে ওই কড়াই থেকে লাফ দিতে পারে। তো আজকে এই 6 মাস শুধু নয়, আরও বহু আগে থেকে ইরান যে কৌশল নিয়েছে যে ইরান তার সীমান্তকে ইসরায়েলের ঘাড়ের কাছে পর্যন্ত নিয়ে আসতে পেরেছে। ইরানের মাঝখানে, ইরান আর ইসরায়েলের মাঝখানে ইরাক রয়েছে, জর্ডান রয়েছে, লেবানন রয়েছে, কিন্তু আমরা দেখছি যে লেবাননে হিজবুল্লাহ ইরানের হয়ে ইসরায়েলের ঘাড়ের উপর শ্বাস ফেলছে এবং তারা এই গত অক্টোবরে গাজায় আক্রমণ করা শুরুর পর থেকেই তারা নিয়মিতভাবে ইসরায়েলকে তাদের সীমান্তে ব্যতিব্যস্ত রাখছে, তারা নিয়মিতভাবে ছোট ছোট হামলা চালিয়ে যাচ্ছে। গাজায় হামাস, ইসরায়েল দাবি করছে হামাসের 35% ক্ষতি হয়েছে, হামাস বলছে 10 ভাগ ক্ষতি হয়েছে। দুইটার প্রকৃত তথ্যটা দুইটার মাঝামাঝি। আমরা যদি 15-20 ভাগও ক্ষতি ধরি, সেই তুলনায় ইসরায়েলের ক্ষতি বিপুল। হামাসের প্রতিরোধ ক্ষমতা, আক্রমণের ক্ষমতা আগের মতোই অটুট রয়েছে। এখনও পর্যন্ত ইসরায়েল তার বন্দীদের মুক্তি করতে ব্যর্থ হয়েছে, যাদেরকে হামাস ওই সময়ে জিম্মি করে নিয়েছিল। অন্যদিকে ইসরায়েল এই 6 মাসে তার ইসরায়েলের ঋণ আগের থেকে দ্বিগুণ হয়েছে। ইসরায়েলের সমাজ বিভক্ত হয়ে গেছে, ইসরায়েল আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন প্রায় একটা অবস্থা বিরাজ করছে, যেটা আগে কখনোই এভাবে দেখা যায়নি। ইসরায়েল তার স্বাভাবিক মিত্রদেরকেও এই মুহূর্তে পাশে টানতে ব্যর্থ হচ্ছে এবং নেতানিয়াহু হাজির হয়েছেন একজন দানবরূপী গণহত্যাকারী লোক হিসেবে। এই যুদ্ধের পরে নেতানিয়াহু আর নেতা থাকবেন না, নেতানিয়াহু পরিণত হবেন গালিভার্স ট্রাভেলসের সেই ইয়াহু প্রজাতিতে, যারা দাম্ভিক, যারা বর্বর এবং যারা শেষ পর্যন্ত আহম্মক হয়ে নিজের আত্মঘাত করে তোলে। নেতানিয়াহু ইসরায়েলকে হাইজ্যাক করেছেন তার নিজের প্রধানমন্ত্রী রক্ষার জন্য, কারণ তার বিরুদ্ধে দুর্নীতির মামলা রয়েছে। এই পথ চলে গেলে তিনি জেলে যাওয়া তার নিশ্চিত। এই জন্য যুদ্ধ তার প্রয়োজন। যতদিন যুদ্ধ থাকবে ততদিন তিনি ইসরায়েলের নেতা থাকবেন। যুদ্ধ শেষ হলেই তার পরাজয় অনিবার্য একটা অবস্থায় চলে যাবে। সেই কারণে তিনি চাচ্ছেন এই যুদ্ধকে গোটা বিশ্বকে জড়াতে। ইসরায়েলকে হাইজ্যাক করেছেন, এখন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্রদেরও তো তারা হাইজ্যাক করতে চাচ্ছেন। এবং ইসরায়েল এমন একটি রাষ্ট্র যার কোনো নিজস্ব জনভিত্তি পর্যন্ত নাই, তার জনসংখ্যা 85 লাখ, তার ভেতরে ইতিমধ্যে 7-8 লাখ মানুষ এই যুদ্ধের পর থেকে ইসরায়েল থেকে পালিয়ে চলে গেছেন ইউরোপের দেশে। ইসরায়েলের 90-99% নাগরিকের ডুয়াল পাসপোর্ট, তার এক পায়ে ইউরোপ আমেরিকায়, আরেক পায়ে ইসরায়েলে। যে সেই ইসরায়েল অর্থনৈতিকভাবে আমেরিকার উপর নির্ভরশীল, আমেরিকার সাহায্যের উপর নির্ভরশীল সামরিকভাবেও, তার পক্ষে এই মুহূর্তে বাণিজ্য বাস্তবতাটা খুবই করুণ, কারণ কেউ আর ইসরায়েলের সঙ্গে এই মুহূর্তে বাণিজ্য করতে আগ্রহী না। তুরস্ক বয়কট করেছে, ইরান ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, অনেক আরব দেশে বয়কট ইসরায়েল আন্দোলন চলছে, গোটা পৃথিবীতেই চলছে। ফলে অর্থনৈতিকভাবে ভায়াবল না থাকলে, টেকসই না থাকলে, সামরিকভাবে যে ইসরায়েল কতটা বজ্র আটুনি ফসকা গেরো, যে একটা হামাসের মতো একটা অরাষ্ট্রভুক্ত একটা বাহিনী যার হাতে তাকে পর্যুদস্ত হতে হয়েছে। হ্যাঁ,
ফিলিস্তিনিরা জীবন দিচ্ছে। তারা জানতো যে তাদের গণহারে জীবন দিতে হবে, এটা তাদের স্যাক্রিফাইস। ফিলিস্তিনিরা স্যাক্রিফাইস করছে তার জনগণকে তার স্বাধীন রাষ্ট্র পাওয়ার জন্য। এই যুদ্ধ শুরুর আগে প্যালেস্টাইন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের আলোচনাটা পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল। বরঞ্চ আমরা দেখছি সৌদি আরব থেকে শুরু করে সকল আরব দেশ একযোগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য প্রস্তুত। আমরা দেখেছি যে ভারত থেকে ইসরায়েলের হাইফা হয়ে গাজার ভেতর দিয়ে তারা গ্রিস পর্যন্ত একটা বাণিজ্য রুট তৈরি করবে, যেখানে তারা একটা এনার্জি হাব তৈরি করবে এবং ইসরায়েল হবে মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক শক্তি কেন্দ্র। এই পরিকল্পনা নিয়ে চীনের বেল্ট অ্যান্ড রোড হাইওয়ের প্রকল্পের মতো তারা একটা প্রকল্প নিয়েছিল। সেই প্রকল্পে তুরস্ক, সৌদি আরব সকলেই জড়িত থাকবার কথা ছিল। আজকে সে আলোচনা বাতিল হয়ে গেছে। ইসরায়েল সব দিক থেকেই এই পঙ্গু হওয়ার পর ইরানের দরকার নাই ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদী সত্যিকার যুদ্ধে জড়ানো। কিন্তু আমরা যেখানে এসে শেষ করছি এই বাস্তবতা, যে এতদিন আমরা ছায়াযুদ্ধ দেখেছি হামাসের মাধ্যমে, হিজবুল্লাহর মাধ্যমে, আনসারুল্লাহর মাধ্যমে, এখন সেই যুদ্ধ সরাসরি সামনে চলে এসেছে। এবং আমরা দেখেছি যে ইরান যখন 79 সালে সেখানে বিপ্লব হয়, সেই বিপ্লবের পরে ইরানের সেনাবাহিনী তছনছ হয়ে গিয়েছিল, সেনা অফিসারদের অনেককে হত্যা করা হয়েছিল, পাইলট বলে কিছু ছিল না। সেই অবস্থায় যুক্তরাষ্ট্র সাদ্দাম হোসেনকে দিয়ে ইরাক আক্রমণ করে এবং তারা ভেবেছিল ইরান দখল করা একটা কেক কাটার মতো সহজ ব্যাপার হবে। সেই যুদ্ধ 8-9 বছরে গড়ায় এবং শেষ পর্যন্ত ইরানই জয়ী হয়। ইরানের মাটি, ইরান একটা গর্বিত জাতি, তারা আক্রমণকারী নয়, বরঞ্চ দেখা গেছে তারা নিজেদের আত্মরক্ষার জন্য সর্বোচ্চ করতে প্রস্তুত এবং সেটা তারা ইতিমধ্যে বারবার ইরাক যুদ্ধে যেমন প্রমাণ দিয়েছে, ইরাক যুদ্ধের পরেও প্রমাণ দিয়েছে। আজকে ইরাক পর্যন্ত ইরানের হাতে চলে এসেছে অনেকটা, ইরানে যেহেতু ইরাকে শিয়া জনগোষ্ঠী বিপুল। ফলে ইসরায়েল যে মৌচাকে ঢিল দিয়েছে, সেই মৌচাকে ঢিল দেওয়ার পর দেখতে পাচ্ছে নিজের শত্রু পরিবৃত একটা জায়গায় ইসরায়েল পড়ে গেছে, যেটা 1948 সালের মতো। ফলে আমরা যতই একজন নেতানিয়াহুর যে জুয়ারি খেলা, যে যুদ্ধ পরমাণু যুদ্ধ পর্যন্ত জড়াতে পারে, আমরা আশা করব সেটা হবে না। এবং পশ্চিমা সম্প্রদায় তার যে ঐতিহাসিক যে দাবি, সে দাবি প্রমাণ করবে যে তারা ন্যায্যতার পক্ষে। কিন্তু ইতিমধ্যে এখনও পর্যন্ত তারা ব্যর্থ হয়েছেন। গণহত্যার দায় শুধু ইসরায়েলের উপর নয়, গণহত্যার দায় পুরো পশ্চিমা সম্প্রদায়ের উপরে দাঁড়ায়। আর শেষ পর্যন্ত যুদ্ধের ময়দানে যে দাঁড়িয়ে থাকে, সেই ভবিষ্যৎ তার। হামাস দাঁড়িয়ে আছে গাজা থেকে ইসরায়েল সৈন্য প্রত্যাহার করে লেবানন সীমান্তে নিয়ে গেছে, কারণ তারা ক্লান্ত। মার্কিন যে নৌ ফ্লিট রয়েছে ভূমধ্যসাগরে, তারা বলছে আমরা ক্লান্ত, আমরা বাড়ি ফিরে যেতে চাই। এই যুদ্ধ করার সামর্থ্য, তাকত এবং কৌশলগত জায়গা কারোরই নেই। ইরান বরঞ্চ সেখানে জয়ী জায়গায় রয়েছে। ইরান নিজেকে প্রতিষ্ঠিত করেছে মধ্যপ্রাচ্যের শীর্ষ কৌশলী রাষ্ট্র অবস্থানে, যেখানে ইরান তার সাথে জড়িত করতে পেরেছে আরও অনেকগুলো বাহিনীকে, ইসরায়েল যেখানে আরও নিঃসঙ্গ হয়েছে। সমকালের এই কণ্ঠকলামের বিশ্লেষণে আবার আপনারা আমাদের সঙ্গে থাকবেন সে আশা রাখি। আবার দেখা হবে। ধন্যবাদ।